দেখুন, সে তো আমিও শুনতে পাচ্ছি, বিভিন্ন জনের নাম শুনতে পাচ্ছি, কোথাও কোথাও আমার নামও শুনতে পাওয়া যাচ্ছে। যখন আমি পদ্মফুল করছি, বিজেপিটা করছি, তো স্বাভাবিকভাবে একটা উচ্চাকাঙ্ক্ষা প্রতিটা মানুষের থাকতে পারে, আমারও থাকাটা স্বাভাবিক। যখন একটা ইলেকশন আসে তখন অনেকজনের নাম শোনা যায়, তার মধ্যে হয়তো আমার নামও শোনা যাচ্ছে। দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কেউ নয়। ভারতীয় জনতা পার্টির অনুগত সৈনিক আমরা। দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। শুরুটাতেই নিশ্চয়ই আপনারা বুঝে গেলেন যে আজকের আলোচনার পর্বটা কি, আজকের বিষয়বস্তুটা কি। মানে একটা সময় যেই মাটি কংগ্রেসের মাটি ছিল, কংগ্রেসের গড় ছিল, সেটা কিন্তু আজ আর কংগ্রেসের তেমনভাবে কিছু নেই বলতে গেলে। সেখানে পদ্ম ফুটেছে। বিগত কয়েকটা নির্বাচনে কিন্তু আমরা দেখলাম পদ্মের ঝড়। তবে যত এই যে ঝড় আসুক না কেন, তারপরে কিন্তু একটা মেঘলা পরিস্থিতি কিন্তু থাকেই। মানে সেই ধুলো কণা কিন্তু চোখে পড়ে। ঠিক যেন এই রায়গঞ্জে বিজেপি নেতাদেরও তাই হয়েছে। এই ঝড়ে কেউ কেউ উড়ে যান, আবার কেউ কেউ আবার আনন্দ নেন। আবার এই আনন্দ কখনো কখনো নিরানন্দের কারণ হয়। ঠিক এই যে একটা কথায় বলে না যে পদ্মের যেখানে পদ্ম ফোটে সেই পদ্মের পাকে কিন্তু কাঁটা থাকে। পদ্মের যে মূল কাণ্ডটা সেটা কাঁটায় পরিপূর্ণ। তাই সবটাই কিন্তু অত সহজ বা মসৃণ নয়। পদ্ম ফুলটা দেখতে ভালো লাগছে, কিন্তু তার ভেতরে ওই কাণ্ডের মধ্যে যে কাঁটাগুলো, সেটা কিন্তু একবার হাত দিয়ে ধরলেই তাতে কিন্তু জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা থাকে, আহত হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক এই পদ্মই এবার রায়গঞ্জে দেখা যাচ্ছে বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই পদ্মে কাঁটা। আর সেই পদ্মের কাঁটাটা কি? এটা কিন্তু আর কেউ নন, যারা এই পদ্ম শিবিরে রয়েছেন, এই গেরুয়া শিবিরে রয়েছেন, তারাই এক একজন এক একটা কাঁটা হয়ে উঠেছেন। এখন রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে কিন্তু এই পদ্ম চর্চাই চলছে, আর এই পদ্মের কাঁটা চর্চাই চলছে। আর কেন এমনটা হচ্ছে, কি হলো, আগামীতে কি হবে, সেটা নিয়েই কিন্তু কাটাছেঁড়া করবে আজ সত্যান্বেষী। বিষয়টা ভাবতে খুব অবাক লাগছে আপনারও হয়তো, কিন্তু বিষয়টা কিন্তু সত্যিকারের। একটা বিষয় থাকে না, একটা ব্যাপার থাকে না যে ভালো স্কুল মানেই সেখানে পড়ুয়াদের ভর্তি করার জন্য ছোটেন বাবা মায়েরা। ঠিক তেমনই যেন এই রায়গঞ্জে বিজেপির ক্ষেত্রে হয়েছে। প্রত্যেকেই এতটা আশাবাদী যে বিজেপি নাকি এবারে আবারও বিধানসভা নির্বাচনে জয়ী হবে। কিন্তু এই যে যুবসাথী প্রকল্প বলুন বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন, এই সমস্ত প্রকল্পগুলো কি তাহলে ওই ঝড়ে উড়ে যাবে? সেটা তো সবটাই সময় বলবে। এই ক্ষেত্রে সত্যান্বেষী যার পক্ষ নিয়ে কথা বলবে, অন্য পক্ষ সত্যান্বেষীকে গালাগাল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে এই যে পদ্মের ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছে, তা কিন্তু ক্রমশ প্রকট হয়ে উঠছে। কোথাও কোথাও বিভিন্ন জনের নাম শোনা যাচ্ছে। মানে কোথাও এই বিশ্বজিৎ লাহিড়ীর নাম, কোথাও প্রবীর ঘোষের নাম, আবার এই যে অন্যান্য যারা নেতারা রয়েছেন তাদের নামও শোনা যাচ্ছে। তবে শোনা কিন্তু যাচ্ছে আরও বেশ কয়েকজনের নাম, উল্লেখযোগ্য নাম। যেমন বিধানসভা উপনির্বাচন 2024-এ যিনি বিজেপির রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে প্রার্থী হয়েছিলেন, মানস ঘোষ, যিনি আগে তৃণমূল কংগ্রেসে ছিলেন, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতিতে সহসভাপতি ছিলেন। পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করেন এবং বিজেপি তাকে উপনির্বাচনে প্রার্থী করে, তার নামও শোনা যাচ্ছে। পাশাপাশি আরও একজনের নাম শোনা যাচ্ছে। কে বলুন তো? বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ। আবার যার নাম এখন বলবো, অবশ্যই সবটা শোনা,
সবটাই গুঞ্জন উঠেছে, এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো কিছুই হয়নি। যার নাম বলবো আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। এই রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে নাম শোনা যাচ্ছে বিজেপির প্রার্থী হিসাবে বর্তমান সাংসদ কার্তিক চন্দ্র পালের নাম। ভাবতে অবাক লাগছে তো? একেবারেই তাই। বিজেপির নেতারা অবশ্য বলছেন যে এই পদ্ম ফুলটাই প্রার্থী, XYZ কে প্রার্থী হলো না হলো তাতে কি যায় আসে, আমরা প্রত্যেকেই পদ্ম ফুলের জন্য লড়াই করব। কিন্তু না, কিছু তো যায় আসে বটেই, কারণ জায়গাটা উত্তর দিনাজপুর, তারপরে জায়গাটা হচ্ছে রায়গঞ্জ। একটা সময় শক্ত ঘাঁটি যে কংগ্রেস, মোহিত সেনগুপ্ত, তারাই যখন উড়ে গিয়েছেন, বলা যায় উড়ে গিয়েছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু উন্নয়নের ঝড়ে যে পদ্মের বাগান যে দুমড়ে মুচড়ে যাবে না সেটা কিন্তু বলা যায় না। অথবা হাত আবার পুনরায় শক্তিশালী হয়ে যে পদ্ম ছুঁড়ে ফেলে দেবে রায়গঞ্জ থেকে, মানুষ যে আবার হাতকেই বিশ্বাস করবেন না সেটাও কিন্তু বলা যায় না। কারণ কাস্তেও কিন্তু রীতিমতো শান দিয়ে ফেলেছে বামেরা। রায়গঞ্জে ইতিমধ্যে বামেরাও কিন্তু প্রচার শুরু করে দিয়েছে। সবটা মিলিয়ে একটা চতুর্মুখী লড়াই কিন্তু এবার হচ্ছে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে। তাই অতটা সহজ কিন্তু নয়। সংগঠন কতটা মজবুত কি মজবুত নয় সেই জায়গায় দাঁড়িয়ে রায়গঞ্জ বিধানসভার নিরিখে দেখা যাচ্ছে বেশ কয়েকটি নির্বাচনের প্রেক্ষিতে যে বিজেপি বেশ খানিকটা এগিয়ে যাচ্ছে। যদিও 2024-এর উপনির্বাচনে পুরো ব্যাপারটাই কিন্তু উল্টে গেছে, মানুষ কিন্তু ভোট দিয়েছেন এবং দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সেক্ষেত্রে অনেকটা লাভবান হয়েছে। পদ্মের বাগানে ঘাসফুল ফুটে গিয়েছে। এবারে সামনে 26, আর সেই 26-এ আবারও আশাবাদী গেরুয়া নেতারা যে এই রায়গঞ্জের মাটিতে পদ্মফুল ফুটবেই। আর যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রার্থী হতে কিন্তু হইচই পড়ে গিয়েছে, নিজেদের মধ্যেই একটা লড়াই শুরু হয়ে গিয়েছে, ভেতরে ভেতরে সেই লড়াই চলছে। এ বলছে আমি প্রার্থী হতে পারি, ও বলছে আমি প্রার্থী হতে পারি, কিন্তু প্রার্থী হওয়ার ইচ্ছাটা সবার মধ্যেই রয়েছে। প্রত্যেকেই যদিও বলছেন যে না, সবটাই দল ঠিক করবে, অনুশাসিত একটা দল, দলের উচ্চ নেতৃত্ব যা বলবেন, যা ঠিক করে দেবেন, যিনি প্রার্থী হবেন তার জন্যই সকলে মিলে লড়াই করবেন। কিন্তু একটা বিষয় কিন্তু স্পষ্ট, নিজেদের ভেতরে ভেতরে কিন্তু ওই একটা লড়াই তাদের মধ্যেও শুরু হয়ে গিয়েছে, ঠান্ডা লড়াই যাকে বলা যায়। এই যে বিভাসবাবুর বক্তব্য শুনলেন বা প্রবীর ঘোষের বক্তব্য শুনলেন, এমনকি বিশ্বজিৎ লাহিড়ীর বক্তব্য শুনলেন, জেলা সভাপতির বক্তব্য শুনলেন, বর্তমানে নিমাইবাবু জেলা সভাপতি। এই চারজন একটা বৃত্তের মধ্যে কিন্তু তারা ঘোরাফেরা করছেন, মানে তারাই, তাদের মধ্যে কেউ হয়তো প্রার্থী হতে পারেন, এমনটা রায়গঞ্জের রাজনৈতিক বাজারে গুঞ্জন। আর পাশাপাশি আরও যে কয়েকটি নাম বললাম, যেমন মানস ঘোষ বা সাংসদের নাম বা XYZ আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এমনকি এটাও শোনা যাচ্ছে যে বহিরাগত কেউ প্রার্থী হতে পারে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে। কেন এত তোড়জোড়? সেটা তো রাজনৈতিক পরিস্থিতি এমনটা হবেই স্বাভাবিক, যেহেতু সামনেই বিধানসভা নির্বাচন। কিন্তু এই বিধানসভা নির্বাচনের আগে এই যে গেরুয়া নেতারা, তারা যে প্রত্যেকেই নিজেদেরকে প্রায় প্রার্থী বলে ঘোষণা করার একটা প্রক্রিয়া শুরু করে দিলেন। প্রকাশ্যে কেউ কিছু না বললেও, সরাসরিভাবে না বললেও তাদের ভেতরে যে ইচ্ছাটা আছে সেটা কিন্তু সত্যান্বেষীর ক্যামেরার সামনে তারা কিন্তু স্পষ্ট করে দিয়েছেন। আর ভারত টিভিতে আজকে সত্যান্বেষীর এই পর্বে কারা কি বললেন এবং তাদের মনের কি ইচ্ছা সেটাই আপনাদের দেখাবো। বিজেপির নেতারা, শীর্ষ নেতারা, তারা রায়গঞ্জ নিয়ে ভাবছেন। কেন্দ্রীয় স্তরের নেতারা তারাও এই রায়গঞ্জ বিধানসভা নিয়ে ভাবছেন। কারণ 2021 সালে
এই রায়গঞ্জ বিধানসভায় পদ্ম ফুটেছিল, মানে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিলেন। তার পরবর্তীতে কৃষ্ণকল্যাণীর দলবদল, যেখানে একটা রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। যদিও বিধায়ক কি কাজ করলেন, কতটা করতে পেরেছেন, তার কাজের খতিয়ান তিনি এই এত বছরের তার কাজের খতিয়ান তিনি একটা পুস্তক আকারে প্রকাশ করেছেন, বিধায়ক হিসাবে, কোনো দলের বিধায়ক হিসেবে নয়। পরবর্তীকালে তার আরও কোনো কাজের খতিয়ান তিনি তুলে ধরেন কিনা বা ধরতে পারবেন কিনা, যেহেতু সময় একদম ঘনিয়ে এসেছে, সেটা তো সময়ের জন্য অপেক্ষা করতেই হবে, সময়ের অপেক্ষা করতেই হবে। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি গেরুয়া শিবিরে, তাতে একটা জিনিস কিন্তু স্পষ্ট, এই ক্ষেত্রে মূল প্রতিপক্ষ তারা তৃণমূল কংগ্রেসকেই ধরে নিচ্ছে। কারণ সবশেষে যিনি বক্তব্য দিয়েছেন বা আমরা যার বক্তব্য শেষে পেয়েছি, জেলা সভাপতি, তিনি কিন্তু বলেই দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গেই এই উত্তর দিনাজপুরে প্রত্যেকটি বিধানসভায় লড়াই হবে, সম্মুখ সমরে তৃণমূলের সঙ্গে বিজেপি থাকবে, আর কোনো রাজনৈতিক দলকে তারা মোটেও পাত্তা দিতে না যাচ্ছে। তো যাই হোক, আরও আলোচনা করব, আরও এই বিষয়টায় আরও গভীরে ঢুকবো। তবে একবার দেখুন, যারা প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন তারা ঠিক কী ভঙ্গিতে প্রার্থী হওয়ার ইচ্ছাটা জানালেন আমাদের ক্যামেরার সামনে, দেখুন। দেখুন, সে তো আমিও শুনতে পাচ্ছি, বিভিন্ন জনের নাম শুনতে পাচ্ছি, কোথাও কোথাও আমার নামও শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, দল যদি মনে করে যে আমাকে টিকিট দেবে, তাহলে অবশ্যই সেটা আমাকে মানতে হবে। সেক্রেটারি ছিলাম, জেলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, তারপরে আবার জেলার কোষাধ্যক্ষ হই, তারপরে আমাকে মণ্ডল সভাপতির দায়িত্বও পালন করতে হয়। তো দল আমাকে দিয়েছিল দায়িত্ব, আমি পালন করেছি। এবার আবার দল কোষাধ্যক্ষের দায়িত্ব দিয়েছে, আমি পালন করছি। তো দল যদি মনে করে যে আমাকে উপযুক্ত বলে মনে করে, হ্যাঁ, রায়গঞ্জ বিধানসভায় যদি আমি উপযুক্ত মুখ হতে পারি বা আমাকে দল ভাবে উপযুক্ত মুখ, তাহলে অবশ্যই দল ভাববে। যখন একটা ইলেকশন আসে তখন অনেকজনের নাম শোনা যায়, তার মধ্যে হয়তো আমার নামও শোনা যাচ্ছে। ফাইনালি আমরা দলের নির্দেশ মেনে, অনুশাসন মেনে আমরা মাঠে ঘাটে এবং সাংগঠনিক পর্যায়ে আমরা কাজ করে থাকি সারা বছর। এবং ফাইনালি দল যেটা ডিসিশন দেবে, দল যাকে ক্যান্ডিডেট করবে আমরা তাকেই জেতাবো, এবং আশা করি রায়গঞ্জ সিট আমরা জিতবো, যেই ক্যান্ডিডেট হোক না কেন। আপনার কি ইচ্ছে আছে? রাজনীতি যারা করে সবারই ইচ্ছা থাকে, আমিও রাজনীতি করি, এটাই স্বাভাবিক। কে দাঁড়াবে সেটা দলেই জানে, কাকে টিকিট দেবে সেটা দলেই জানে। যে দাঁড়াক না কেন, রায়গঞ্জ সিট বিজেপি জিতছে, এতে কোনো সন্দেহ নেই। যখন একটা রায়গঞ্জ শহরের লোক জানে যে বিজেপির এখানে যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে আমি যে একজন সামনের সারিতে আছি, সমস্ত লোক জানে। তো স্বাভাবিকভাবে আপনারা যেটা শুনছেন, আমারও কানে সেরকম ভাসে, পাবলিকও বলে যে বিশ্ববিদ্যা আপনি ক্যান্ডিডেট হচ্ছেন তো বা হবেন তো, জিজ্ঞাসা করে, কর্মীরাও বলে। আসলে ইচ্ছা তো প্রতিটা মানুষের থাকা বাঞ্ছনীয়, ইচ্ছা নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু দল যাকে ক্যান্ডিডেট করবে তার জন্য আমাদের কাজ করতে হবে। আপনার ইচ্ছা আছে? যখন আমি পদ্মফুল করছি, বিজেপিটা করছি, তো স্বাভাবিকভাবে একটা উচ্চাকাঙ্ক্ষা প্রতিটা মানুষের থাকতে পারে, আমারও থাকাটা স্বাভাবিক। এখন বিজেপি সংসদীয় ভোট কাকে প্রার্থী করবে না করবে সেটা দল ঠিক করবে। মানে শুনলেন তো, বিজেপির যারা প্রার্থী হতে চাইছেন তারা কি বললেন, কিভাবে বললেন, কতটা ঘুরিয়ে বললেন। এই যে তিনজনের বক্তব্য শোনালাম, তাদের একজন বিজেপির বর্তমান জেলা কমিটির কোষাধ্যক্ষ পদে রয়েছেন বলে তিনি জানাচ্ছেন, প্রবীর ঘোষ। তিনি রায়গঞ্জ শহর মণ্ডলের দায়িত্বে ছিলেন একটা সময়, পরবর্তীতে তিনি জেলা কমিটির কোষাধ্যক্ষ, মানে জেলার নেতা, জেলার পদাধিকারী। অনেকগুলো নির্বাচন তিনি পার করেছেন,
বেশ কয়েক বছর পার করেছেন, এখন তো একটা বয়স হচ্ছে, তাই স্বাভাবিকভাবেই ওনারও প্রার্থী হওয়ার ইচ্ছে রয়েছে। উনি যেমন বললেন যে হ্যাঁ, চারিদিকে আমার নাম শোনা যাচ্ছে, মানে ওনার কানেও এসেছে। পরবর্তী যার বক্তব্য শুনলেন, বিভাস বিশ্বাস, খুব উল্লেখযোগ্য একজন ব্যক্তি। কারণ বিজেপির প্রার্থী হয়েছিলেন তিনি জেলা পরিষদের নির্বাচন, মানে পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদের প্রার্থী ছিলেন। তো স্বাভাবিকভাবেই তার ভেতরে একটা প্রার্থী হওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা যে থাকবে, এটাই স্বাভাবিক। অন্যদিকে শেষে যার বক্তব্য শুনলেন, বিশ্বজিৎ লাহিড়ী। 2021 সালে প্রার্থী নির্বাচন নিয়ে যে একটা বড় ঝামেলা হয়েছিল, বিজেপির পার্টি অফিস ভাঙচুর হয়েছিল, সেটা কিন্তু এই বিশ্বজিৎ লাহিড়ীর সময়। মানে বিশ্বজিৎ বাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং বরাবরই বিজেপি করে আসছেন। তার একটা সময় হয়তো প্রার্থী হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সভাপতির আসনে থাকার জন্য তিনি হয়তো সেই ইচ্ছা প্রকাশ করতে পারেননি। পরবর্তীকালে তাকে অনেক আন্দোলন, অনেক কিছুর সঙ্গে দেখা গিয়েছে। এমনকি শুধু তাই নয়, একটা সময় তৎকালীন সাংসদ, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, তার বিরুদ্ধে গিয়ে লড়াই করতে দেখা গিয়েছে এই বিশ্বজিৎ বাবুকে। শুধু তাই নয়, বিশ্বজিৎ লাহিড়ী একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন, অন্যদিকে নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে তাকে বারবার সরব হতে দেখা গিয়েছে, রাস্তাঘাটে আন্দোলন করতে তাকে দেখা গিয়েছে। এই যে আগের যে দুজন ছিলেন তারা ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বিভাসবাবু তিনি অবশ্যই বড় একজন ব্যবসায়ী এবং প্রবীরবাবুও বড় একজন ব্যবসায়ী, কিন্তু এই যে বিশ্বজিৎ বাবু, তার কোনো ব্যবসা নেই, একদম সাদা মাটা একটা মানুষ। তিনি যেই কথাটা বললেন সেটা কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। সমস্ত আন্দোলনে আর কাকে কি দেখা যায় না যায়, দলের অন্য সদস্যদের কতটা দেখা যায় না যায়, তাকে দেখা যায়, এটা কিন্তু তিনি নিজের মুখেই বললেন। মানে এই যে একটা ফাটল তৈরি হয়েছে, আমাকে এবার প্রার্থী না করলে হয়তো আমি দলটাও ছেড়ে দিতে পারি, এরকম কি কোনো ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন? এই প্রশ্ন কিন্তু আমার মনে হয়েছে। বা আমি কি তাহলে এই ধরনের, যদি আমাকে প্রার্থী না করা হয় তাহলে আমি অন্য পথ বেছে নিতে পারি, এই ধরনের কোনো একটা বিষয় কি তিনি বলে রাখলেন? স্বাভাবিক, এই ধরনের প্রশ্ন আমাদের মনে জাগাটাই স্বাভাবিক। আপনি আমি এটা ভাবতেই পারি, কারণ তিনি উল্লেখ করে বললেন, অন্য কে কি করছে না করছে সেটা জানি না, তবে আমি আন্দোলনটা করছি, রায়গঞ্জের মানুষ দেখছে, রায়গঞ্জের মানুষ নাকি চাইছে ওনাকে প্রার্থী। স্বাভাবিক, উনি একজন লড়াকু নেতা বলেই সবাই জানে। কিন্তু এই যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই প্রকাশ্যে এসে অনেকে বলছেন, আবার অনেকে কিন্তু নিভৃতে রয়েছে, অনেকে আড়ালে রয়েছে। সেই আড়ালে থাকা ব্যক্তিরা তারা কি করছেন? এই আড়ালে থাকা ব্যক্তিরা কারা? এখানেই হচ্ছে বড় প্রশ্ন। যেমনটা জানা যাচ্ছে যে এই আড়ালে রয়েছেন বেশ কয়েকজন বিজেপিরই নেতা, বিজেপিরই মুখ। মানস ঘোষ তাদের মধ্যে উল্লেখযোগ্য, কারণ মানসবাবু দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছেন। বাহিন গ্রাম পঞ্চায়েত এলাকা তার জমি চষা একটা, তার আগে তিনি কংগ্রেস করতেন, তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেসে তিনি এখানে রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির দায়িত্বে ছিলেন, পঞ্চায়েত সমিতির নেতা ছিলেন, এবং সমস্ত ক্ষেত্রেই তাকে লড়াই করতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, হেমতাবাদের বিধায়কের সঙ্গে সম্মুখ সমরে, মানে সেই সময়ও দলে থাকতে, তৃণমূলে থাকতে তাকে একটা দেখা গিয়েছে কিন্তু লড়াই করতে। মানে দলের ভেতরে থেকেও যে লড়াই করা যায়, এটা কিন্তু মানসবাবুও দেখিয়েছিলেন এবং বিশ্বজিৎ বাবুও দেখিয়েছেন। তাহলে এই যে কেউ প্রকাশ্যে বলছেন
আবার কেউ প্রকাশ্যে কাউকে পাওয়া যাচ্ছে না। কিন্তু 2024-এর উপনির্বাচনের পর 2024-এর বিজেপির প্রার্থী মানস ঘোষ, তাকে কিন্তু তেমনভাবে আমরা আর প্রকাশ্যে দেখতে পাচ্ছি না। মানে হয়তো তিনি তার দলের কাজ করছেন, কিন্তু আমরা হয়তো তাকে খুঁজে পাচ্ছি না। তার মানে তিনি কি আড়ালে রয়েছেন? পাশার গুটি কি অন্যভাবে সাজানো হচ্ছে? তাহলে সামনে কি কয়েকজনকে দিয়ে দেওয়া হয়েছে এটা হাওয়া তোলার জন্য? এখন এই নির্বাচনে পালে হাওয়া অনেকেই তুলবে এবং অনেকে মানে নিভৃতে থেকে, আড়ালে থেকে কাজ করবে। তাহলে কি মানসবাবুরা আড়ালে কাজ করছেন, আর এই বিশ্বজিৎ বাবু বা প্রবীর বাবু বা এই যে বিভাসবাবুরা, এরা কি সামনে থেকে পালে হাওয়া দিচ্ছেন? এই প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠছে। তবে এই হাওয়া যতই উঠুক, আগামী 26-এ কার পালে হাওয়া যায়, কার দিকে হাওয়া ঘোরে, সেটা কিন্তু সময় বলবে। যদিও এই যে বিজেপির কে প্রার্থী হবে রায়গঞ্জ বিধানসভায়, তা নিয়ে যথেষ্ট জলঘোলা শুরু হয়েছে। চায়ের দোকান, পানের দোকান, এমনকি রাস্তাঘাটে সাধারণ মানুষ প্রত্যেকেই, অনেকেই কিন্তু আলোচনা করছেন, অনেক টেবিলে বসে আলোচনা চলছে এবারে প্রার্থীটা কে। কারণ 2021 সালে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে বিজেপির প্রার্থী ছিলেন, তিনি জিতেছিলেন এবং জেতার পরে তিনি দলবদল করেছেন। পরবর্তীতে বিজেপির কোনো মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না যে কৃষ্ণ কল্যাণীকে টেক্কা দিতে পারবে। এখন সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে এটাই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, কে প্রার্থী হবে সেটা তো সময় বলবে অবশ্যই। কিন্তু এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি নিমাই কবিরাজ, তিনি ঠিক কী কৌশলী বক্তব্য দিলেন এই প্রসঙ্গে একবার দেখাবো। তবে বলে রাখবো, তার বক্তব্যটা একটু ভালো করে নজর দিয়ে শুনবেন, ভালো করে শুনবেন। দেখুন। দেখুন, সারা পশ্চিমবাংলা ব্যাপী বর্তমান ভারতীয় জনতা পার্টির যা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, কাতারে কাতারে অন্যান্য রাজনৈতিক দল থেকে, বিশেষ করে তৃণমূল, কংগ্রেস, সিপিএম প্রতিনিয়ত ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে। অর্থাৎ বাংলার মানুষ বুঝে গেছে আগামী দিনে বিজেপির সরকার হতে চলেছে। মতো অবস্থায় ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা, দীর্ঘদিন যারা ভারতীয় জনতা পার্টির কাজের সঙ্গে যুক্ত ছিল, তারা অনেকেই দাঁড়ানোর স্বপ্ন থাকতেই পারে, থাকাই স্বাভাবিক, কিন্তু এখনো পর্যন্ত সেই প্রক্রিয়া শুরু হয়নি বা আমরা কোনো বায়োডাটা নেওয়াও শুরু করি নাই। আগামী দিনে যারা দাঁড়াতে ইচ্ছুক, যারা দাঁড়ানোর অধিকার, সকলের অধিকার আছে বায়োডাটা দিয়ে জমা দিয়ে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করার, যখন সময় আসবে তখন দেখা যাবে। আপনি তো সভাপতি, দীর্ঘদিন ধরে দলের দায়িত্বে আছেন, রায়গঞ্জ বিধানসভায় যদি আপনাকে দল প্রার্থী করে, আপনি দাঁড়াবেন? দেখুন, আমি ভারতীয় জনতা পার্টি উত্তর দিনাজপুর জেলার সভাপতি। আমার কাজ লড়ানো। 8টা বিধানসভায় যোগ্য প্রার্থী দিয়ে নির্বাচনে 8 জন প্রার্থীকে জয়লাভ করানোর লক্ষ্য নিয়ে আমাকে এগোতে হবে। আমি ভোটে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে আমাকে সভাপতি করা হয়নি। দল যে নির্দেশ দিবে সেই নির্দেশ মতন দলের সৈনিক হিসাবে আমি গোটা উত্তর দিনাজপুর জেলায় 8টি বিধানসভা কিভাবে নির্বাচনে জয়লাভ হয় এই কাজ করব, তৃণমূলের বিসর্জন করা। তাহলে কি আপনাকে দল প্রার্থী করলে দাঁড়াবেন না? দল যা সিদ্ধান্ত নেবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা কেউ নয়। ভারতীয় জনতা পার্টির অনুগত সৈনিক আমরা। দল যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে। ঠিক একেই যেন বলে একজন পাকা রাজনীতিবিদ নিমাই কবিরাজ। তিনি কিন্তু যা বক্তব্য দিলেন তা কিন্তু একেবারে সত্যি, তার বক্তব্যে যে একটা ধার রয়েছে সেটা বোঝা গেল। তিনি কৌশলগতভাবে বললেন দল যাকে প্রার্থী করবে তিনিই প্রার্থী এবং তার জন্যই তিনি লড়াই করবেন। এই যে বারবার প্রশ্ন করা হলো যে আপনার কি ইচ্ছে আছে কি না, সেটাতে কিন্তু একবারও অস্বীকার করলেন না যে তার ইচ্ছে নেই। তার মানেই বুঝে নিতে হবে যে তারও ইচ্ছে রয়েছে। তাহলে এই যে বিজেপির ভেতরে এতজন প্রার্থী, মানে শেষ পর্যন্ত কে যে প্রার্থী হবেন এটা এখন যথেষ্ট চিন্তার বিষয়। আর এটা নিয়ে শুধু আমরা কেন চিন্তা করব বা আমরাই শুধু কেন চিন্তা করব, এটা নিয়ে কিন্তু বিজেপির এই যে যাদের যাদের বক্তব্য শোনালাম তারাও বেশ চিন্তিত। এই আমাকে প্রার্থী করা হবে তো,
নাকি অন্য কাউকে। তবে এই যে একটা বিষয় বলে না যে খেলা হবে নাকি যেন একটা কথা বলে, ঠিক যেন পদ্ম ফুলের ভেতরেও এই কাটা হয়ে যাওয়াতে ভেতরে একটা কেমন যেন খেলা খেলা রব চলছে। যাদের যাদের নাম শোনা যাচ্ছে তাদের অনেকের বক্তব্য শুনলেন, আবার যাদের নাম শোনা যায়নি, যাদের বক্তব্য আমরা পাইনি, তারা নীরবে নিভৃতে আড়ালে বসে রয়েছেন। তো ভেতরে তো কেউ একটা বাঁশি নিশ্চয়ই বাজাচ্ছে, সেই বাঁশি আদৌ কর্ণগোচর হবে কি না, মানে উচ্চ নেতৃত্বের কর্ণগোচর হবে কি না, কানে পৌঁছবে কি না, সেটা তো নিশ্চয়ই সময় বলবে। তবে রায়গঞ্জের এই যে পরিস্থিতি বিজেপির অন্দরে, যা নিয়ে কিন্তু মোটেও কটাক্ষ করতে ছাড়েনি অন্যান্য রাজনৈতিক দলগুলো। প্রথমে কংগ্রেস, যাদের একসময় শক্ত ঘাঁটি ছিল এই রায়গঞ্জ, সেই কংগ্রেসের নেতারা তারা বিজেপির ভেতরের এই যে একটা প্রার্থী হতে চাওয়া নিয়ে নিজেদের মধ্যে যে ইচ্ছা প্রকাশ, এটাকে তারা কি ব্যক্ত করছেন একবার দেখুন। জেলা কংগ্রেসের নেতারা কি বলছেন। চরম বাগানের গোষ্ঠী আন্দোলন আছে। আমরা তো প্রকাশ্যে দেখতে পাই, দিলীপ ঘোষ একদিকে, শুভেন্দু অধিকারী একদিকে, শ্রমিক ভট্টাচার্য একদিকে, এই জেলাতেও তাই। বিভিন্ন সময় বিভিন্ন নেতা আসে, কেউ ক্যান্ডিডেট হলে আবার বিজেপির একটা টিম গিয়ে পার্টি অফিসের সামনে ধর্নায় বসে। এটা সব ইলেকশনে দেখা যায়, পঞ্চায়েত থেকে পৌরসভা, পৌরসভা থেকে লোকসভা, লোকসভা থেকে বিধানসভা। এটা নর্মাল ব্যাপার। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব রন্ধ্রে রন্ধ্রে আছে, সবার সঙ্গে সবার লড়াই, আর সবাই নাটক করে। কিন্তু মেন ব্যাপারটা এটা না, এটা করে দিয়ে রায়গঞ্জের মানুষকে বোকা বানাচ্ছে, কারণ তারা চেষ্টা করছে তৃণমূল থেকে কে আসবে তাকে কেন্দ্রিত। এখানে তো একটা অন্যরকম কথা বলে ফেললেন তুষারবাবু। বললেন তৃণমূল থেকে কে আসবে তার জন্য বিজেপি নাকি অপেক্ষা করছে। তার মানে সব পরিকল্পনায় জল ঢেলে দিলেন কি এই কংগ্রেস নেতা? কারণ যখন বিশ্বজিৎ বাবুরা, এই বিভাস বাবুরা, তারা যখন প্রার্থী হওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করছেন, হয়তো দল তাদের ইচ্ছে মেনে কাউকে একটা তো প্রার্থী করতেই হবে, হয়তো তাদেরই কাউকে করে দিলেন। তো সেই ক্ষেত্রে যদি কোনোভাবে তুষারবাবুর এই বক্তব্য বিজেপির উচ্চস্তরীয় নেতাদের কানে যায়, তাহলে হয়তো একটু বিষয়টা কেমন চাপের হয়ে গেল না? তুষারবাবু যেটা বলেছেন সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য। 2024 সাল, 2024 সালের আগে এই যে রায়গঞ্জের সাংসদ, এখন বর্তমান সাংসদ, তিনি কিন্তু বেশ কয়েক বছর আগেই কালিয়াগঞ্জের তিনি পুরপ্রধান ছিলেন। তখন দলটা তিনি করতেন তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে তিনি তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে যোগদান করে সাধারণ একজন কাউন্সিলর হয়েছিলেন। দীর্ঘদিন ধরে আড়ালে থেকে আচমকা 2024 সালে তিনি প্রার্থী হয়েছেন, বিজেপির প্রার্থী। লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভায়, রায়গঞ্জ লোকসভায় তিনি বিজেপির প্রার্থী হলেন। আর এই কার্তিক বাবুর যে এই যে বিষয়টা, সেটাকেই কিন্তু টার্গেট করলো কংগ্রেস। কারণ তার সময়ের যে দলবদল, কার্তিক পালের যে দলবদল, সেটা উল্লেখযোগ্য বলেই দাবি করলেন কংগ্রেস নেতা। অন্যদিকে 2024-এর বিধানসভা উপনির্বাচন, সেক্ষেত্রেও মানসবাবু, উনি কিন্তু নাম করে বলেননি তুষারবাবু, এই মানসবাবু তিনিও কিন্তু কংগ্রেস থেকে তৃণমূল এবং তৃণমূলের পরবর্তীতে তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির প্রার্থী হলেন 2024-এর উপনির্বাচনে। মানে রায়গঞ্জ লোকসভায় যে প্রার্থী ছিলেন বর্তমান সাংসদ কার্তিক চন্দ্র পাল, অন্যদিকে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচনের যে প্রার্থী ছিলেন মানস ঘোষ, মানে দুটোই বিজেপির ক্ষেত্রে, তাদের দুজনকে কিন্তু এক তীরে এক হাত নিলেন কংগ্রেসের তুষার গুহ। মানে সবটা কেমন যেন একটা ওই যে মানে জল ঢেলে দিলেন পুরো পরিকল্পনাতে। এটা কিন্তু তার কথাতে মোটামুটি একটা বোঝা গেল।
তবে এর ভেতরে কি যে চলছে, গোষ্ঠীদ্বন্দ্ব বলে যেমন উল্লেখ করলেন তুষারবাবু, তো কংগ্রেস কিন্তু বিষয়টাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলে যেমন দেখছে, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বিজেপিকে মানে আক্রমণ করছে, তো তা বটেই স্বাভাবিকভাবেই, কিন্তু কেন যেন তাদের এই বিষয়গুলোকে শাসক দল তৃণমূল কংগ্রেস খুব একটা পাত্তা দিতে নারাজ। তারা কিন্তু উন্নয়নেই ভরসা রাখছেন। তৃণমূল কংগ্রেসের নেতা তারা কি বলছেন, তৃণমূল কংগ্রেস কি বলছে সেটা অবশ্যই শোনাবো। তবে তার আগে একটা বিষয় বলি, এই যে বিজেপির ভেতরে অন্তর্দ্বন্দ্ব বলুন, গোষ্ঠীদ্বন্দ্ব বলুন বা কাদা ছেটাছেটি যাই বলুন, সেটা হয়তো এখনো সেইভাবে প্রকট হয়নি, তো আগামীতে হয়তো সেটা প্রকট হতে পারে, সেই সম্ভাবনা হয়তো আমরা করতেই পারি। কিন্তু এই যে বিষয়টা, একটা সময় তৃণমূলের ভেতরে যে গোষ্ঠীদ্বন্দ্ব অন্তর্দ্বন্দ্ব দেখা গিয়েছিল, যা নিয়ে তোলপাড় হয়েছে, এখনও অনেক জায়গায় চলছে রাজনীতি, কিন্তু এই নিয়ে সরগরম। সেই ক্ষেত্রে বিজেপির ভেতরেও যদি এই ধরনের ঘটনা আবারও চলে আসে, সেই ক্ষেত্রে যে একটা বড় বিপদ আসন্ন পদ্ম শিবিরে, তা কিন্তু স্পষ্ট। যাই হোক, তো এই যে বিজেপির প্রার্থী হতে পারা না পারা, বিজেপির কে প্রার্থী হবে না হবে, অনেকের ইচ্ছা প্রকাশ করা, অনেকের আড়ালে থাকা, এই সমস্ত কিছু নিয়ে এবারে শাসক দল তৃণমূল কংগ্রেস কি বলছে সেই ব্যাপারটা দেখাবো। শুনুন তৃণমূলের বক্তব্য। বিজেপির কে প্রার্থী হবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে আমাদের কোনো মাথা ব্যথাই নেই। কারণ বিজেপিকে আমরা বিরোধী প্রতিদ্বন্দ্বী বলে মনেই করি না। তার কারণ আজকে এসআর এর নাম করে মানুষকে যেভাবে হয়রানি করেছে, তাতে মানুষ যোগ্য জবাব দিয়ে দিবে। আজকে বাংলা ভাষা বলতে গিয়ে যেভাবে পশ্চিমবঙ্গবাসীকে বাইরের স্টেটে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে আক্রান্ত হতে হয়েছে, মানুষ জবাব দিবে। যেইভাবে আমাদের ঋষি মুনিদের আমাদের অপমান করা হয়েছে, তাতে মানুষ এর যোগ্য জবাব দিবে। এবং বিজেপিকে আমরা প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছি না, কারণ মানুষ, জনতাই জনার্দন, মানুষ ভোট দেবে। মানুষকে যেভাবে তারা বিভ্রান্তি সৃষ্টি করেছে বা হয়রানি স্বীকার করেছে এই এসআর এর নাম করে, মানুষের যোগ্য জবাব দেবে। দেখুন, ওদের মধ্যে তো গোষ্ঠীদ্বন্দ্ব বিগত দিনেও ছিল, আজকেও আছে। আর আমাদের তৃণমূল কংগ্রেস একটা পরিবার, আমরা এক ছাতার তলে সবাই, আমরা এক ছাতার তলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব এবং লড়াইয়ের ময়দানে কাউকে গণতান্ত্রিক পদ্ধতিতে 1 ইঞ্চি জায়গা ছাড়বো না। কংগ্রেসের সুরেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসও এই পুরো বিষয়টাকে গোষ্ঠীদ্বন্দ্ব বলেই আখ্যা দিল। মানে এতদিন ধরে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, এই বিষয়টা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি। এবারে বিজেপির ভেতরে প্রার্থী হতে চাওয়া নিয়ে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা কোন্দল বা একটা চাপানোতর যে তৈরি হয়েছে, সেটা কিন্তু দিনে কালে স্পষ্ট হচ্ছে। এবারে আগামীতে যে নির্বাচন রয়েছে, 2026-এর নির্বাচন, তাতে সাধারণ মানুষ কাকে ভোট দেবেন সেটা সাধারণ মানুষের বিষয়। কিন্তু এই যে প্রার্থী চয়নটা, সেটাও কিন্তু একটা বিজেপির কাছে যে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রায়গঞ্জ বিধানসভার ক্ষেত্রে, সেটা কিন্তু মোটামুটি স্পষ্ট। একদিকে তৃণমূল রয়েছে, অন্যদিকে কিন্তু কংগ্রেস রয়েছে, কারণ দুজনই হেভিওয়েট প্রার্থী বলা যায়। কংগ্রেসের মোহিত সেনগুপ্ত এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ধরা যায় কৃষ্ণ কল্যাণী। তো দুজনকেই আমি সম্ভাব্য প্রার্থী এই মুহূর্তে বলছি, কারণ এখনও কোনো দলই প্রার্থী তালিকা ঘোষণা করেনি, প্রকাশ করেনি। তাই ধরে নিচ্ছি কংগ্রেসের মোহিত সেনগুপ্ত এবং তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী, তাদের 2 হেভিওয়েট নেতাকে টেক্কা দিতে পারে এমন কে রয়েছেন, সেটা খুঁজতে কালঘাম যে ছুটছে বিজেপির, সেটা কিন্তু এই আজকের বিষয়টা যা দেখালাম তাতে মোটামুটি স্পষ্ট। তবে আগামীতে এই প্রকাশ্যে আসা নেতাদের বা যারা রয়েছেন, যারা প্রকাশ্যে এলেন, তারাই কেউ প্রার্থী হন, নাকি যারা আড়ালে থেকে বাঁশি বাজাচ্ছেন বা গুটি সাজাচ্ছেন, তাদের থেকে কাউকে প্রার্থী করা হয়, সেটা কিন্তু সময়ই বলবে। আর আপনারা সবসময় দেখতে থাকুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে।
আজ আপাতত এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণ সঙ্গে থাকুন। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।